আমির খান ধীরে ধীরে একটা ক্লাউনে পরিণত হচ্ছে, সিরিয়াসলি বলছি, বড় কথা বললাম। আমির খান আমার খুব পছন্দের একজন স্টার, সে বহু ভালো ভালো ছবি করেছে যেগুলো আমি মাল্টিপল টাইম দেখেছি। তা সত্ত্বেও আজকে এই কথাটা বলতে বাধ্য হয়েছি রিসেন্ট তার কিছু অ্যাক্টিভিটি দেখে। আমি সিতারে জামিন পারের আগে সে যে পডকাস্টগুলো করছিল, খুব ডেসপারেট হয়ে যে পডকাস্টগুলো করছিল, সেগুলো নিয়ে আমি বক্তব্য রেখেছিল যে সেই রিমেককে জাস্টিফাই করছে, সেই জিনিসটা আমার ভুল লেগেছিল। আর দ্বিতীয় হচ্ছে পার্সোনাল লাইফ নিয়ে অত্যধিক বেশি কথা বলা, তার যে ইমেজটা দর্শকের কাছে সেটা কোথাও গিয়ে টার্নিশ হচ্ছিল, সেটা নিয়ে আমি এই দুটো বিষয় নিয়ে কথা বলেছিলাম আগেও। তারপরে আমির খান যখন এই যে ওটিটিতে আনবো না পেপার ভিউ মডেলে, সেটা আগে বলেছিল যে না আমি কোথাও আসছি না, আমি খালি এক্সক্লুসিভলি হলে আসছি। পরে তারপরে ওটিটিতে মানে ইউটিউবে নিয়ে এলো, তো ওটিটির ডিল রিজেক্ট করে। তো ইউটিউবের ব্যাপারটা যখন তাকে প্রমোশনের সময় জিজ্ঞেস করা হয়েছিল, সে পাল্টি খেয়ে গেছিল, বলেছিল না না এরকম কিছু হচ্ছে না, আমি এক্সক্লুসিভলি থিয়েটারে আসছি। পরবর্তীকালে বললো যে সরি আমি মিথ্যে কথা বলেছিলাম, এই ধরনের জিনিসপত্র। মানে নিজে যে কথাটা বলেছে, যে স্টেটমেন্টটা দিয়েছে, পরবর্তীকালে সেটা থেকে নিজে ঘুরে দাঁড়িয়েছে। এই জিনিস আমির খান কিন্তু আগেও করেছে। এবার রিসেন্টলি সে একটা ইন্টারভিউতে লোকেশ কানাগরাজকে নিয়ে এবং কুলিতে তার যে ক্যামিও, সেই দুটো নিয়ে কথা বক্তব্য হচ্ছে যে কুলিতে তার যে ক্যারেক্টারটা ছিল, সেই ক্যারেক্টারটা কোনো মানে মাথা মুন্ডু নেই, খুব বাজে রাইটিং, কেন আসছে ক্যারেক্টারটা, জাস্ট অ্যাকশন করছে, গুলি চালাচ্ছে, কটা ডায়লগ বুঝে চলে যাচ্ছে, কোনো আমি মাথা মুন্ডু বুঝতে পারিনি, ক্রিয়েটিভলি মানে আমি ইনভলভ ছিলাম না জিনিসটার সাথে, এবং আমি খালি রজনী স্যারের জন্য ক্যামিওটা করেছিলাম। এবার থেকে আমি ক্যামিও করলে খুব কেয়ারফুল থাকবো, এটা আমার খুব ভুল ডিসিশন হয়ে গেছে, এই ধরনের কথাবার্তা সে রিসেন্টলি বলেছে। এবার আমার কথা হচ্ছে, যখন সিতারে জামিন পার তার নিজের ছবি মুক্তি পাচ্ছিল, তখন কিন্তু কুলির প্রমোশন শুরু হয়নি, এবং সান পিকচার্স কিন্তু তখন অব্দি আমির খানের কোনো পোস্টার ইত্যাদি দেয়নি। আমির খান নিজে তখন থেকে কিন্তু কুলির ব্যাপারে বলা শুরু করেছে, ঠিক আছে, যে আমি লোকেশ কানাগরাজের সাথে কাজ করেছি, ওর ওয়ে অফ ওয়ার্কিং খুব ভালো, ও খুব ভালো ডিরেক্টর, এই ধরনের কথাবার্তা কিন্তু আমির খান প্রথমে বলা শুরু করেছে। তখন কিন্তু সান পিকচার্স একটা ফটো অব্দি পোস্ট করেনি। তার মানে কি, তুমি লোকেশ কানাগরাজের সাথে ছবি করছো, নেক্সট টাইম ওয়ার্কিং উইথ লোকেশ, আমরা পরের বছর শুরু করবো, এই ধরনের কথাবার্তাও তুমি বলেছো সিতারে জামিন পারের সময়। তার কারণ হচ্ছে সিতারে জামিন পার একটা তামিল ডাবে রিলিজ করছিল তামিলে, তো তুমি সাউথেও একটা ব্যবসা চাইছিলে। এবং দ্বিতীয় কথা হচ্ছে লোকেশ কানাগরাজ একজন খুব মানে একটা হয় না যে হট প্রপার্টি আর কি, নাম করা ডিরেক্টর, বড় বড় ছবি করছে, তো তার সাথে তুমি একটা ছবি করছো, এই খবরটা মার্কেটে চলে এলে দর্শক তোমার জন্য এক্সাইটেড থাকবে। তাই জন্য তুমি কিন্তু এই কথাটা সিতারে জামিন পারের সময় থেকে বলছিলে, নাহলে তুমি চাইলে ব্যাপারটা চেপে যেতে পারতে যতক্ষণ সান পিকচার্স নিজে অফিসিয়ালি অ্যানাউন্স করছে না। কিন্তু তুমি নিজের বেনিফিটের জন্য তখন কিন্তু কুলিকে কাজে লাগিয়েছো। এবং আজকে যেহেতু ছবিটা সফল হয়নি, ছবিটা যেহেতু মানে আন্ডার পারফর্ম করেছে, যতটা এক্সপেকটেশন ছিল সেই তুলনায় আন্ডার পারফর্ম করেছে, ছবিটার রিভিউজ খুব বাজে পেয়েছে, তো তাই জন্য তুমি এখন গা ঝেড়ে নেওয়ার চেষ্টা করছো, ঠিক আছে, যে আমি তো স্ক্রিপ্ট পড়িনি। আমার কথা হচ্ছে তুমি স্ক্রিপ্ট পড়নি, এটা তুমি আগেও বলেছো যে আমি স্ক্রিপ্ট না পড়েই সাইন করছি, আমি রজনী স্যারের জন্য ক্যামিওটা করেছি, ঠিক আছে মানলাম। কিন্তু যখন তোমার সাথে 4-5 দিন 6 দিন বা 10 দিন হোয়াট এভার শুট করেছে লোকেশ কানাগরাজ, তখন তো তোমাকে লাইন্স দিয়েছে, চরিত্রটা সম্পর্কে বলেছে, তোমার লুকটা দিয়েছে, কস্টিউম দিয়েছে, তুমি কি কি করছো। তুমি নিজে একজন ডিরেক্টর, তুমি বহু বছর ধরে সিনেমা করছো, এরকম নয় তুমি নিউ কামার। তো তুমি সেটে যখন যা জিনিসপত্র করছো, তোমার মনে হয়নি যে এটা হাস্যকর লাগছে বা এটা খারাপ লাগছে, তখন তুমি কিন্তু ডিরেক্টরের কনভিকশনটাকে ফলো করেছো, তুমি কিন্তু তখন কোয়েশ্চেন করনি ওটাকে। তোমার যদি মনে হচ্ছিল তাহলে তুমি জিজ্ঞাসা করে নিতে পারো এই চরিত্রটা কি, তার কি ব্যাক স্টোরি, কি ব্যাপার, কিছু জিজ্ঞাসা করনি। এটা হতে পারে কোনো দিন, তুমি এতদিন ধরে শুট করেছো, খালি তুমি এসে ও যা বলেছো তুমি একদম রোবটের মতো করে দিচ্ছ। এটা হয় একটা 30-35 বছরের 40 বছরের একজন সুপারস্টার, সে এই কথাটা বললে আমরা মানতে হবে আমাদেরকে? মানে এগুলো হচ্ছে জাস্ট মানে ক্লাউনের পরিচয়, যে ভাই এখন আমাকে গা থেকে ঝেড়ে ফেলতে হবে। তখন আমার বেনিফিট ছিল কুলির সাথে অ্যাসোসিয়েট হলে আমার হাইপ হবে, যে আমি তারপরে আচ্ছা পরবর্তীকালে সুপার হিরো ছবি করছি, এখন আমি লোকেশের কুলির মধ্যে রয়েছি, তখন কুলি নিয়ে প্রচন্ড এক্সাইটমেন্ট ছিল লোকের মধ্যে, তো এইগুলো বললে আমার বেনিফিট হবে, তাই তখন আমি ভালো বলছিলাম, আমি বলছিলাম আমার দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে। আর আজকে যখন ছবিটা ফ্লপ হয়ে গেছে, তখন আমি গিয়ে ব্যাপারটাকে গা থেকে ঝেড়ে ফেলছি। তো এটা তো মানে জাস্ট একটা স্কেপ গোড বানানো, ছবিটাকে এবং ডিরেক্টরকে দুজনকে স্কেপ গোড বানানো। আমার কথা হচ্ছে 2 দিন আগে কি খবর এলো যে আমির খান এবং লোকেশের যে ছবিটা সেটা শেলফ হয়ে গেছে, সেটা আর হবে না, ঠিক আছে। তারপরেই আমির খান কিন্তু এরকম একটা স্টেটমেন্ট দিচ্ছে, তার আগে অব্দি কিন্তু দিচ্ছিল না। আমার কথা হচ্ছে কুলি তো বেরিয়েছে অনেকদিন হয়ে গেল, তো এই স্টেটমেন্টটা আগে এলো না কেন? তো তাহলে তুমি তার মানে হচ্ছে যেই সুপার হিরো ফিল্মটা শেলফ হয়ে গেল, ও আর লোকেশ, দেখুন আমি একবারও লোকেশকে জাস্টিফাই করছি, লোকেশ ছবি খারাপ বানিয়েছে, লোকেশ ক্যাদি 2 না বানিয়ে সঙ্গে সঙ্গে মুভ করে যাচ্ছিল এই আমিরের ছবিটাতে, বা এখন রজনী এবং কমল হাসানকে নিয়ে ছবিটাতে, এটাতে আমার ঘোরাপত্তি রয়েছে, আমি ভিডিও বানিয়ে বলেছি লোকেশের ওয়ার্কিং প্রসেস নিয়ে আমারও প্রবলেম আছে, ঠিক আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে আমিরের তো এটা বলা শোভা পায় না, কারণ তাহলে তুমি এনক্যাশ করছিলে কেন? তুমি এনক্যাশ করবার সময় করেছো, তাহলে যদি তুমি ক্যামিও করছো ইউ স্ট্যান্ড বাই দ্যাট। তুমি আমি জানি না, মানে এখন যেহেতু এই ছবি নিজের ছবিটা বন্ধ হয়ে গেছে কোনো একটা কারণে, হয়তো ফিনান্সিয়াল কারণে হতে পারে, যে হয়তো লোকে আমিরের ওপর এত টাকা খরচা করতে চাইছে না, বা লোকেশ হয়তো ইমিডিয়েটলি এখন করতে চাইছে না প্যান ইন্ডিয়া ছবি, সে তামিলি ছবি করতে চাইছে, বিকজ সে এতটা বড় কেস খেয়েছে, সে বুঝতে পারছে আমি আননেসারি ক্যামিও ট্যামিও করে আর হিন্দিতে গেলে কতটা করতে পারবো কি পারবো না। তো অনেকগুলো হয়তো এরকম কিছু ইকুয়েশন হয়েছে, উই ডোন্ট নো।
তো তারপরেই আমির খান এরকম স্টেটমেন্ট দিচ্ছে। তো এখান থেকে একটা জিনিস কি প্রমাণ হয়, আমি দেখবেন একটা কথা বলি, যারা মুখে রং মাখে তাদের উপর কোনোদিনও বিশ্বাস করতে নেই, মানে অ্যাক্টার্সদের উপর কখনো বিশ্বাস করতে নেই, এরা যে কোনো সময় পাল্টি খেতে পারে, প্রথম কথা। এবং ইরেসপেক্টিভ অফ দ্য ইন্ডাস্ট্রি, পিপল ডোন্ট সাইন মুভিজ বেসিস অন দ্য বেসিস অফ দ্য স্ক্রিপ্ট। এটা পরিষ্কার হয়ে গেল, মানে আমির খানের মতো লোকও কিন্তু স্ক্রিপ্ট দেখে সিনেমা সাইন করেন। এটা আমি প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, মানে আমি যখন বাংলাতে কাজ করা শুরু করেছি, মানে নট অ্যাজ এ রাইটার, আমি তার আগে থেকেও দেখেছি যেখানে হিরোরা প্রোডাকশন হাউস দেখে অনেক রকম পারমুটেশন কম্বিনেশন, হাজারটা ইকুয়েশন, ডিরেক্টরের কি ব্র্যান্ড ভ্যালু, আগে সে কি করেছে, এই স্ক্রিপ্টটা কতটা ভালো, নিজের চরিত্র কতটা ভালো, এইসব দেখে না। এইসব অনেক হাজারটা ইকুয়েশন, কোন সময় রিলিজ, কি ব্যাপার, অনেক কিছু দেখে, কত ফিস কি এসব দেখে করে, ঠিক আছে। স্ক্রিপ্ট বা তাদের চরিত্র সম্পর্কে তাদের কোনো মাথা ব্যথাই নেই। এই জিনিসটা আমি বাংলাতে চোখের সামনে হতে দেখেছি। আর আমি ভাবতাম কি বাংলাতেই হয়, বা বাইরে অন্য জায়গাতে প্রফেশনালিজম আছে, কিন্তু এখন তো দেখছি না। এটা তো সব ইন্ডাস্ট্রিতে আছে। কুলির মতো ছবি যখন হচ্ছে, তামিল ইন্ডাস্ট্রি বানাচ্ছে, সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ডিরেক্টরের কি ইন্টেনশন রয়েছে, বা অন্য ইন্ডাস্ট্রি যারা অ্যাক্টার্স রয়েছে। ধরুন নাগার্জুনা বলছে যে আমাকে 5 বার করে লোকেশ কানাগরাজ দিয়েছে, ন্যারেশন দিয়েছে। তো লোকেশ কানাগরাজ কি ন্যারেশন দিল, নাগার্জুনা কি 5 বার করে জিজ্ঞাসা করলো? ক্যারেক্টারটা সব থেকে পুয়ারলি রিটেন, নাগার্জুনার ক্যারেক্টারটা ওয়েস্টেড ক্যারেক্টার পুরো। তো তাহলে, এবং সেম গোস ফর আমির খান, বলিউড, তার মানে তেলেগু ইন্ডাস্ট্রি, তামিল ইন্ডাস্ট্রি এবং বলিউড, সেখানেও লোকেরা স্ক্রিপ্ট পড়ে দেখে না। তখন হচ্ছে যে আচ্ছা এটা একটা খুব বড় প্রজেক্ট, প্যান ইন্ডিয়া প্রজেক্ট হচ্ছে, হাইপ রয়েছে, ডিরেক্টরের নাম রয়েছে, তো আমি ইকুয়েশন দেখি, বড় প্রডিউসার রয়েছে সান পিকচার্স, তো আমি চলে অ্যাসোসিয়েটেড হয়ে যাই, তাহলে আমারও বুস্ট পেয়ে যাবো। তো এগুলো ইকুয়েশন দেখে হয়। তার মানে যতই যত নিজেকে ক্রিয়েটিভ দেখাবার চেষ্টা করুক, বা মানে এটা প্রমাণ করবার চেষ্টা করুক যে আমরা এগিয়ে আছি, আমরা ইকুয়েশন দেখে সাইন করি না স্ক্রিপ্ট, আলটিমেটলি সবাই এই পয়সা, ইকুয়েশন, পাওয়ার ডাইনামিক্স এইসব দেখে, মানে স্ক্রিপ্ট সেকেন্ডারি, কন্টেন্ট সেকেন্ডারি। যে লোকে বলে না কন্টেন্ট ইজ দ্য কিং, হ্যান ত্যান মুখ তুমুক, দ্যাট ইজ সেকেন্ডারি। ফার্স্ট হচ্ছে এই ইকুয়েশনগুলো। এখান থেকে এটা প্রমাণ হয়ে গেল আর কি, যে জিনিসটা আমাদের বাংলার অ্যাক্টার্সরা করে, তারা ছোট লেভেলে, তাদের তো করতেই হবে। আর এদের কাছে এত পাওয়ার, পয়সা সবকিছু থাকা সত্ত্বেও এরাও এই সেম জিনিসই করে। সো অ্যাক্টার অ্যাক্রস দ্য ইন্ডাস্ট্রিজ আর সেম বাই নেচার। এবং এদের আরো একটা টেন্ডেন্সি হচ্ছে যে ভাই, যে আপনি দেখবেন এই আমাদের এখানেই হচ্ছে না, যে দুর্বল প্রোডাকশন হাউসের সাথে থাকছি না, প্রমোশন করছি না, যারা পাওয়ারফুল তার সাথে থাকছি, এই জিনিস হতে দেখছেন। তো এই জিনিসটা বলিউডেও তো করছে, পাওয়ারফুলের সাথে থাকবো, দুর্বল, মানে যে দুর্বল হয়ে গেছে, মানে আগের মোমেন্ট অব্দি কুলি পাওয়ারফুল প্রজেক্ট ছিল, আমি সাথে ছিলাম, যেই মুহূর্তে দুর্বল হয়ে গেছে, গালি খাচ্ছে, আমি সরে এলাম, গা ঝেড়ে নিলাম। এরকম গা ঝাড়তে আপনারা বাংলাতে দেখেননি? বলিউডেও তাই করছে আমির খান। তো তার মানে অ্যাক্রস দ্য ইন্ডাস্ট্রি দেয়ার নেচার ইজ সেম, ঠিক আছে, অল অ্যাক্টার্স আর সেম। অ্যান্ড এদেরকে বিশ্বাস করা যাবে না, কোনো ডিরেক্টরের, কোনো প্রডিউসারের তো অ্যাক্টারদের বিশ্বাস করাই উচিত না। দ্যাট ইজ এ ডিফারেন্ট বল গেম অল টুগেদার। আমি বলছি অডিয়েন্সেরও এদের উপর বিশ্বাস করা উচিত না, যে যেটা এসে বলছে, যখন একটা ছবি রিলিজের আগে এসে কথাগুলো বলছে ছবিটা মার্কেট করবার জন্য, সেটাতে বিশ্বাস করো না। ট্রেলার দেখে তোমার যদি মনে হচ্ছে, তাহলে গিয়ে দেখো, ঠিক আছে, কারুর কথা বিশ্বাস করো না, কারুর কথা বিশ্বাস করো না। ট্রেলার গিয়ে দেখো, ভালো লাগলে তুমি যাও, গিয়ে দেখো, তোমার টেস্টের সাথে তোমার জনরা যদি প্রেফারেন্স থাকে, গিয়ে দেখো, তারপর ভালো লাগলে ভালো বলো, খারাপ লাগলে খারাপ বলো। অ্যাক্টারদের ইন্টারভিউ দেখে তারা কি প্রমিস করছে, সেগুলো দেখে কিচ্ছু বিশ্বাস করো না। তো দ্যাট ইজ দ্য হচ্ছে জেনারেল টেক অ্যাওয়ে ফ্রম দিস ম্যাটার। আর আমির খান তো মানে ডিসপারেট হয়ে গেছে বেসিক্যালি। আমির খানকে দেখে আমার খুব মানে খারাপ লাগে যে আমির খান একটা টাইমে সব পাথ ব্রেকিং সিনেমা করেছে, পাথ ব্রেকিং প্রমোশন করেছে, আর এখন ডেসপারেট হয়ে গেছে বিকজ শাহরুখ এগিয়ে গেছে, ঠিক আছে। তো এতটা ডেসপারেট হয়ে যাওয়ার কি মানে আছে? শাহরুখ একটা লম্বা পিরিয়ডে সেও ফ্লপ দিচ্ছিল, তার ছবি ভালো হচ্ছিল না, আন্ডারওয়েলমিং পারফরমেন্স দিচ্ছিল আফটার চেন্নাই এক্সপ্রেস, 2014 থেকে শুরু করে জবে কাম ব্যাক করলো পাঠানে। তো শাহরুখকে আমি এত ডেসপারেট হতে কখনো দেখিনি, ঠিক আছে। বা সালমান খানের এখন খারাপ টাইম চলছে, সালমান খানও কিন্তু ছবি যাই করছে, খারাপ ভালো যা হোয়াট এভার করছে, কিন্তু এতটা ডেসপারেট হয়ে গেছে। আমির খান যেন প্রচন্ড ডেসপারেট হয়ে গেছে। এই সিতারে জামিন পারের সময়ও ডেসপারেট হয়ে গেছিল, কর্পোরেট বুকিং করলো, তারপরে ওরকম ভাবে ইন্টারভিউ দিচ্ছে, ইন্টারভিউতে কি খালি শাহরুখের নাম নিয়ে, শাহরুখের সাথে অমুক করেছিলাম, এই করেছিলাম, ওই করেছিলাম, মানে লোকের নাম নিয়ে 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 মানে আমাকে নিজেকে প্রমোট করতে হচ্ছে, দরকার নেই। বা লোকেশের এই কুলি এই নিয়ে প্রমোট করতে হচ্ছে, কি দরকার আছে? এবং এখনো আমি দেখছি আমির খানের ডেসপারেশন হচ্ছে। এখন হচ্ছে কি যে আমির খান মিস্টার পারফেকশনিস্ট, সেই ট্যাগটা যেহেতু লোকে গালি দিচ্ছে, তাই জন্য ওটাকে ভাই সরিয়ে রাখো। আমার কোনো অ্যাসোসিয়েশন ছিল না, আমি ক্রিয়েটিভলি ইনভলভ ছিলাম না, আমাকে ভাই কিছু বলো না, আমাকে খিস্তি দিও না, যা দেওয়ার সিনেমা এবং ডিরেক্টরকে দাও। এটাই তো মেন্টালিটি। তো আমির খান ডেসপারেট হয়ে গেছে। যদি আজকে সুপার হিরো ফিল্মটা করতে চাইছিল, বিকজ আগেন ওই রকম অ্যাকশন ফিল্ম, বিগ বাজেট ছবি করে যেটা চলছে এখন এই মুহূর্তে, সেটা দিয়ে কাম ব্যাক করতে চাইছিল। এবার যখন এখন হচ্ছে না, ব্যাপারটা শেলফ হয়ে গেছে, তাই জন্য এখন গা ঝেড়ে দাও আগের ছবিটা। যদি এটা হতো, সুপার হিরো ফিল্মটা যদি হতো, দেখতে নেই স্টেটমেন্ট দিচ্ছে না। এবং আমির খান মানে আমি জানি না, মানে আমির খান এই সিতারে জামিন পার
দিয়ে তো আর ওই লেভেলে মাস পেনিট্রেশন হবে না যে একটা স্টারের কাম ব্যাক হয়ে গেল, তাকে নিয়ে সবাই সেলিব্রেট করছে। এবার দেখা যাক পরবর্তী ছবি কি করে, সেটাই দেখার মতো বিষয় হবে। রাজকুমার হিরানির সাথে তো ছবিটা করছে, এবার রাজকুমার হিরানির ফর্মও কিন্তু এখন ডাউন আছে, আগের মতো নেই, সেটা ডাঙ্কি থেকে পরিষ্কার হয়ে গেছে। দেখা যাক কি হয় আমির খানের। এবং আমির খানের যদি মাইন্ডসেটটা এরকমই থাকে তাহলে কিন্তু খুব প্রবলেম আছে। খারাপ টাইম প্রত্যেকেরই আসবে। সালমান খানের এই 2009 থেকে ওয়ান্টেড থেকে যখন কাম ব্যাক হয়েছিল এবং 2009 থেকে 17 ফাটিয়ে ব্যবসা করেছে, তার আগের কিন্তু একটা লাল পিরিয়ড ওরও ছিল, তখনও কিন্তু সালমান এত ডেসপারেট হয়নি। খারাপ পিরিয়ড অক্ষয় কুমারের প্রচুর এরকম সময় গেছে, খারাপ পিরিয়ড, এতটা ডেসপারেট কেউ হয় না। আমির খান ইজ বিকাম নেক্সট লেভেল ডেসপারেট, মানে যা খুশি তাই করছে, ঠিক আছে, এবং সেগুলো তার কার্যকলাপ থেকে পরিষ্কার বোঝা যায়। এটা উচিত না, ঠিক আছে। বয়স হয়েছে ভাই, গ্রেসফুলি কাজকর্ম করো, ঠিক আছে। তুমি একটা কোনো ইয়াং অ্যাক্টর নও যার 4টে ফ্লপ চলে গেলে মার্কেট থেকে বেরিয়ে যাবে, তোমার সেই অবস্থা হয়নি। তো এটাই বলা ছিল, দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।